আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল, দাবি ইরানের। জানিয়ে দিব হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল কানাডা। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি অভিযানে ৩৩ বন্দী নিহত, জানিয়েছে হামাস। এবং আরো জানিয়ে দিব সিরিয়ার নতুন করে গৃহযুদ্ধ নেপথ্যে কি ঘটছে। এদিকে ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার নতুন করে ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত, সংঘর্ষ বন্ধে জাতিসংঘের তাগাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পের নিয়ন্ত্রণে এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সদস্য গোষ্ঠীগুলোর ঠেকাতে বরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠছে সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসন মদতেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য বলে দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরো উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবে তাদের উদ্দেশ্য দখলদারির বিরুদ্ধে প্রতিরোধের দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামিক গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্যে এক হয়ে কাজ করবে, এমন আশা প্রকাশ করছে ইরান। ইসমাইল বাঘেই আরো বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যে জানে, তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল কানাডা। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্ত করছে কানাডা। সোমবার এই ঘোষণা দিয়েছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন দেশটির সরকার। মঙ্গলবার ৩রা ডিসেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। এই সিদ্ধান্তটি কানাডায় পররাষ্ট্রনীতির অংশ, যার লক্ষ্যে আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে এমন গোষ্ঠীর প্রভাবকে রোধ করা। ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের বিরুদ্ধে অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য সহিংসতা এবং অন্যান্য উপায় ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে, যা এই অঞ্চলের সংঘাতের বৃদ্ধির পেছনে দায়ী করা হচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনাসরুল্লাহ নামে পরিচিত ২০০০ সালের গোড়ার দিকে ইয়েমেনের একটি গড়ে ওঠে। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের একাধিক বাণিজ্যিক ও নৌ জাহাজ আক্রমণ করে আসছে হুতি। এসব হামলার কারণে লোহিত সাগরের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর আগে কানাডার লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়ায় এ বছরের শুরুতে হুতির বিরুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকান হামলাকে সমর্থন করে। হুতি ইরানে ইসলামী বিপ্লব গার্ড কর্পস এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র। চলতি বছরের জানুয়ারিতে আনাসরুল্লাহ তথা হুতিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি অভিযানে ৩৩ বন্দী নিহত, বলছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের ১৪ মাসের হামলায় ৩৩ পরবন্দী নিহত হয়েছে। সোমবার ২ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। ইসরায়েলকে উদ্দেশ্য করে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তোমাদের পাগলামি যুদ্ধের সাথে তোমার জিম্মিদের চিরতরে হারাতে পারে। অনেক দেরি হওয়ার আগেই যা করা উচিত তা তোমরা করো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একগুঁয়েমি এবং অব্যাহত আগ্রাসন বন্দীদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে বলে মন্তব্য করছে হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শনিবার গাজায় এক ইসরায়েলি বন্দীকে আটক রাখার একটি ভিডিও প্রকাশ করে। ওই নাগরিকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। এর দুদিন পরে হামাস ওই ভিডিও এলো। ২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলি সীমান্তে হামাস আক্রমণ করে। ওই সময় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে বন্দী করা হয়েছিল। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় হামাসের ওপর আক্রমণ চালায়। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে ৪৪,৪৬৬ জনে দাঁড়িয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র রয়টার্স।
সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের নেপথ্য কি? সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরিজ ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখলের পর আরো আগ্রাসন হয়েছে। এখন প্রশ্ন উঠছে দেশটিতে নতুন করে আবার কেন গৃহযুদ্ধ শুরু হলো। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে এক সময় আল কায়দার অংশ ছিল এসটিএস নামক জঙ্গি সংগঠন। তারা নতুন করে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করছে। হায়াত তাহরির আশাম সংক্ষেপে এসটিএস তুরস্কের মদতপৃষ্ঠ এই সংগঠনই গত সপ্তাহে ধরে সিরিয়ার সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরো বেশ কয়েকটি ছোট ছোট ইসলামী সংগঠন, তবে নেতৃত্ব দিচ্ছে এইচটিএস। গত শুক্রবার তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিয়েছে। আশেপাশের একাধিক গ্রাম ও এখন তাদের দখলে। তাদের পরবর্তী লক্ষ্য হামাস শহরটি দখল নেওয়া। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন নানান হাওয়াজ। কিভাবে যুদ্ধ শেষ করা যায় তা নিয়েও কাজ করছেন তিনি। ডিডব্লিউ কে নানান জানিয়েছে রোববার হামাস শহরের বাশার আসাদের সরকার বিরাট সেনাবাহিনী পাঠিয়েছে। এইচটিএস কে তারা চাপ দিয়ে উত্তরের দিকে খানিকটা সরিয়ে দিতে পেরেছে, কিন্তু নানা আশঙ্কা এইচটিএস এতে থামবে না। আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আবার গোটা সিরিয়া জুড়ে প্রবল গৃহযুদ্ধের আশঙ্কা করছে এই গবেষক। তার বক্তব্য, এইচটিএস এর পেছনে যেহেতু তুরস্কের হাত আছে, তারা যথেষ্ট শক্তি নিয়ে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এর আগে হামা গৃহযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। 2011 সালে গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছিল। প্রাথমিকভাবে তারা খানিকটা আগ্রাসনও হতে পেরেছিল, কিন্তু 2015 সালে হামায় আসাদ সরকার বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে। শুরু হয় প্রবল গৃহযুদ্ধ। আসাদ সরকার বিদ্রোহীদের দমন করতে সমর্থন হয়। সে সময় আসাদ সরকারকে সময় করে সব রকম ভাবে সাহায্য করছিল ইরান ও রাশিয়া। তারা এখনো আসাদ সরকারের বন্ধু। তবে আসাদ সরকারের বিরুদ্ধে কেবল এইচটিএস লড়ছে না। তুরস্কের ছত্রছায়ায় থাকা সিরিয়ার ন্যাশনাল আর্মি বা এসএনএ এর একটি অংশ লড়াইয়ে নেমে পড়ছে। উত্তর পূর্ব সিরিয়ার কুর্দ অধ্যুষিত অঞ্চলে তারা আক্রমণ চালাচ্ছে। ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার 2রা ডিসেম্বর সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রাম চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযোগ করছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহর প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটি কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করছে আইডিএফ কর্মকর্তা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্যই ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলের প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলের একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলায় যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের শক্তভাবে এই হামলার জবাব দিতে পারে বলে হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গত 1 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে। এই অবস্থায় অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটাতে যাচ্ছে বলে আশা করা হচ্ছিল। চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক, সামরিক এবং অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ও ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। এমনকি লেবাননে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীরও ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ। সিরিয়ায় নতুন করে 50,000 মানুষ বাস্তুত সংঘর্ষ বন্ধের জাতিসংঘের তাগাদ। সিরিয়ার নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে প্রায় 50,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার থেকে সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির সেনাবাহিনীর ওপর তুমুল আক্রমণ শুরু করে। বিদ্রোহীরা এরই মধ্যে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। আলেপ্পো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর দখল ছিল। সিরিয়ার যুদ্ধে যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে শঙ্কিত বোধ করছে বলে জানিয়েছে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে পারে সব পক্ষকে অবশ্যই যথাসাধ্য করতে হবে, যার মধ্যে বেসামরিক নাগরিকের প্রাণ বাঁচাতে নিরাপদে পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত। তিনি আরো বলেন, প্রায় 14 বছর ধরে সিরিয়ার মানুষ সংঘাত সহ্য করে যাচ্ছে, আর রক্তপাত নয়। এখন এর একটি রাজনৈতিক সমাধান তাদের প্রাপ্য, যে সমাধান তাদের শান্তিপূর্ণ একটি ভবিষ্যৎ দিতে পারবে। 2011 সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছিল। মাঝে কয়েক বছরের যুদ্ধ বন্ধ ছিল, তবে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি হয়নি। বুধবার সেখান থেকে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত 557 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহত ব্যক্তিদের বেশিরভাগই যোদ্ধা হলেও অন্তত 72 জন বেসামরিক নাগরিক রয়েছেন। গত সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স বলছে, 30 নভেম্বর পর্যন্ত ইদলিব এবং আলেপ্পোর উত্তরাঞ্চল থেকে 48,500-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের অর্ধেকের বেশি শিশু। এখনো বহু মানুষ বাড়িঘর ছাড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ওসিএইচ এর প্রধান টম ফ্লেরার পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন। তিনি বলেন, হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে, নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে আশ্রয় খুঁজছে। নিরাপত্তার সংখ্যায় সিরিয়ার আলেপ্পো, ইদলিব এবং হামার জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অনেকটাই স্থগিত করা হয়েছে বলে জানায় গুতেরেসের মুখপাত্র।